সাদি ধীরে ধীরে সুমুর দিকে আগাচ্ছে। আর সুমু সে একমনে বই হাতে রোমান্টিক উপন্যাস পড়ে যাচ্ছে। সাদি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই রোমান্টিক পরিবেশে সে বই পড়ছে। কিন্তু হঠাৎ খেয়াল করল সুমুকে আজ অসাধারণ লাগছে। সাদি চাইলেও আজ নিজেকে দমিয়ে রাখতে পারবে না। সাদি সুমুর সামনে গিয়ে হাঁটু ভেঙে বসল। কিন্তু তাতেও সুমুর কোনো ভ্রুক্ষেপ নেই। তার নজর আপাতত বইয়ের পাতায়। তা দেখে সাদি একটু হাসল। সাদির হাসির শব্দে সুমুর ধ্যান ভাঙল। সাদির দিকে তাকিয়ে চমকে উঠে একটা হাসি দিল। সাদি চমকে উঠলে কেন? চমকে তো আমার ওঠা উচিত ছিল। অবাক হয়ে, তুমি চমকাওনি? সাদি হ্যাঁ, কিন্তু পরক্ষণেই বুঝতে পেরেছি এটা আমার সুমুর কাজ। হি হি হি। সাদি এভাবে হেসো না জান। পুড়ে যায় ভেতরটা। বুকে হাত রেখে। যাক, পুড়ে যাক, পুড়ে ছাই হয়ে যাক। সাদির কপালে কপাল ঠেকিয়ে, পূর্বে তো আমার জন্যই। দুজনেরই চোখ বন্ধ। সাদি সুমুর শেষের কথা শুনে চোখ বন্ধ অবস্থায় হেসে দিল। সাদি সুমুর কপালে একটা চুমু দিয়ে বলল, সাদি সব তো তোমারই। এবার বলো কিভাবে কি? সুমু দাঁত কেলিয়ে বলল, বলো তো কি? সাদি একটা শ্বাস ছেড়ে, আমি এখানে তোমার কাছে পার্মানেন্টলি চলে এসেছি। সাদি খুশি হয়ে, সত্যি? তুমি আমাকে আগে বলনি কেন? সারপ্রাইজ দেব তাই। আমার ইন্টার্নি শেষ। এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে ট্রেনিং করব। ঢাকাতেও করতে পারতাম, কিন্তু আমি আমার সিভি এখানে জমা দিয়েছিলাম আর তারা সিলেক্ট করেছে। সাদি আই লাভ ইউ। হুম, আই লাভ ইউ টু। আচ্ছা ডিনার করবে তো চলো। সাদি আজ অন্য কিছু ইচ্ছে করছে। শাট আপ। চলো। সুমু আর সাদি একসাথে ডিনার করছে। খুব কমই তাদের একসাথে খাওয়া হতো আগে। এখন তাও একটু একান্তে সময় কাটাতে পারবে। খেতে খেতে, কত করে বললাম মাম্নিকে তুমিও চলো আমার সাথে। সায়েমা আপু তার শ্বশুরবাড়ি। কিন্তু না, মামুনি আমার কথা শুনলে তো। বাবার দোহাই আসলো না। বাবার আবার পরের সপ্তাহে বিজনেস ট্যুর আছে। সাদি আম্মু আসেনি আমাদের একা ছাড়ার জন্য। যাই হোক, আজ থেকে তোমার হাতের রান্না খেতে পারব। বাই দা ওয়ে খিচুড়িটা দারুণ হয়েছে। আকাশটা মেঘলা। হয়তো বৃষ্টি আসবে। একদম পারফেক্ট একটা সময়। আনমনে কিসের সময়? সাদি বাঁকা হেসে, আমাদের রুমটা এত কষ্ট করে ফুল দিয়ে সজ্জিত করলে তা তো আর বৃথা যাইতে দেওয়া যায় না। সুমু লজ্জায় শেষ। ও আসলে এত কিছু ভেবে করেনি। জাস্ট সাদিকে চমকে দিতে চাইছিল, কিন্তু এই সাদির মাথায় তো অন্য কিছু ঘুরছে। আবার পরক্ষণেই সুমু ভাবল কত আর বেচারাকে দূরে রাখবে, এটা তো ওর অধিকার। তাই নিজেকে যতটা সম্ভব সামলে নিল সুমু। রাত 1:05 সুমু অধীর আগ্রহে ঘড়িটা দেখে যাচ্ছে। আর মুচকি মুচকি হাসছে। সাদিকে আজ বিশেষভাবে উইশ করবে সে। সাদির হয়তো মনেও নেই নিজের জন্মদিন। সুমু নিজের হাতে চকলেট কেক বানিয়েছে। সাদির ফোন আসায় সে বারান্দায় গেছে কথা বলতে। ঘড়িতে 12টা বাজতে আর মাত্র 40 সেকেন্ড বাকি। সুমু আস্তে আস্তে সাদির কাছে এগিয়ে গেল। সাদিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরতেই সাদি ফোন কেটে সামনের দিকে ফিরে একটা হাসি দিল। সুমু সাদির ঠোঁটে নিজের ঠোঁট হালকা ছুঁয়ে বলল, হ্যাপি বার্থডে ডাক্তার সাহেব। সাদি পুরোদমে শকড। সুমু নিজে থেকে তাকে কিস। সুমু সাদির রিয়েকশন দেখে একটু হেসে সাদির হাত ধরে রুমে নিয়ে এলো।
টেবিলের উপর রাখা কেকের উপর থেকে ঢাকনা উঠাতেই সাদি আরেক দফা শকট। সাদি আমার মনেই ছিল না। জানি তো ভুলাক্কার জামাই আমার। সাদি আজ কিছুই ভুলব না। চুপ, তাড়াতাড়ি কেক কাটো। সাদি হেসে কেক কেটে এক টুকরা সুমুর দিকে এগিয়ে দিল। সুমু হা করবে তখনই হাত ঘুরিয়ে নিজের মুখে পুরে নিল। আর মুখ থেকে উম্মু উম্মু শব্দ করছে। কি পাজি! সুমু কেকের ট্রেটা হাতে নিয়ে নিল। আর সাদি সেটা নেওয়ার ট্রাই করছে। সাদি, সুমু জান, কেকটা দিয়ে দাও। এত টেস্টি কেক আমার থেকে দূরে চলে যাচ্ছে। দাও না। তুমি আমাকে না দিয়ে নিজে খাইলা কেন? সাদি, আজব। আজ আমার জন্মদিন। কোথায় তুমি আমাকে বলবা বাবু খাইছ? তা না করে কেক নিয়ে টানাটানি করছ। ভেরি ব্যাড সুমু। ওহ আচ্ছা, তো আপনার মতো একটা ধামরা পোলাকে বাবু বলতে হবে? কি রুচি রে বাবা! সাদি, আরে এটা তো ট্রেন্ড, বুঝো না কেন? আমার অত বুঝা লাগবে না। আমাকে কি কলেজে পড়া নিব্বি পাইছ? কেকটা টেবিলে রেখে, আচ্ছা বাবু তুমি বসে বসে খাও। আমি পাশের রুমে গেলাম ঘুমাতে। সুমু দরজার দিক এগিয়ে যেতেই সাদি ধীরিম করে দরজাটা লাগিয়ে দিল। কি হলো, দরজা বন্ধ করলে কেন? ছাড়ো, যেতে দাও। সাদি সুমুর দিকে এগিয়ে, আজ কোনো ছাড়াছাড়ি নেই। এত সুন্দর একটা গিফট দিলে তার রিটার্ন তো আমার কিছু দিতে হয়। সুমুকে কোলে তুলে নিয়ে, সাদি আজ তোমাকে এক অন্য সাগরে ডুবাবো। চলো। আরে বাইরে এত মেঘ করেছে যে সকাল না দুপুর তাই বোঝা যাচ্ছে না। আর এই সাদিটা আমার উপর উঠে ঘুমিয়ে আছে। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার। পাজি একটা! কাল কি না করল! কোনো মতে ঠেলে সরিয়ে সাদির পাঞ্জাবিটা গায়ে দিয়ে উঠে পড়লাম। ফ্রেশ হতে হবে। ঘড়িতে সময় বলছে 9:03। এত বেলা হয়ে গেল। আজ মনে হয় না সাদি কলেজ যাবে। প্রতিবার ওর জন্মদিনে এত এত গিফট আসে যে বেচারা গিফটের ভারে কাবু। হা হা হা। গোসল করে সুমু ভেজা তোয়ালেটা বান্দায় মেলে দিচ্ছে। এর মধ্যেই সাদি ঘুম ঘুম চোখে এসে সুমুকে পিছন থেকে জড়িয়ে ধরল। আরে কি করছো ডাক্তার সাহেব? ছাড়ো, যাও ফ্রেশ হয়ে নাও। আজ মেডিকেল যাবে না মনে হয়। সাদি ঘুম ঘুম কণ্ঠে, উহুম, যাব না। আর ফ্রেশও হব না, ঘুমোবো। তুমি এত তাড়াতাড়ি কেন উঠেছ? পাগল হয়ে গেছ? দেখো কয়টা বাজে। 10:30। বাইরে বৃষ্টি, তাই বুঝতে পারছো না। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার ঘুমাইও, কেউ মানা করবে না। এখন ওঠো। এইভাবে বারান্দায় আসছো কেন? সাদি নিচে শর্টস পরা আছি। সমস্যা নেই। ইস, যাও তো। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ। সুমু এগিয়ে গিয়ে দরজা খুলতেই তার চোখ চটগাছ। এ কি অবস্থা! সুমু দরজা খুলতেই দেখে নীল দাঁড়িয়ে আছে, তাও গিফটের প্যাকেটের জন্য বেচারার চেহারা ভালোমতো বোঝা যাচ্ছে না। একটু উকি দিয়ে সুমুকে বলল, নীল শর্ত পেতনি সামনে থেকে। সাহায্য তো করবেই না। সুমু অবাক হয়ে সরতেই নীল ঘরের ভিতর ঢুকে গেল। তুই এখন এখানে? আর এগুলো কি? নীল, সাদি ভাই কই? ডাক্তার সাহেব, তোর ভাই কবে থেকে হলো? নীল, যবে থেকে এই পেতনির সাথে তার বিয়ে হয়েছে। ছাগি কোথাকার! দুলাভাইকে কি এখনো স্যার ডাকব? হুহ, শয়তান কোথাকার! নীল বাসার চারপাশে চোখ বুলিয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, নীল, কাল তো মনে হয় এখানে ছোটখাটো ভালোবাসাবাসি গেছে। এখনো রুম গুছাসনি? সুমু নীলের কথা শুনে বেশ লজ্জা পেল।
তারপর নিজেকে সামলে বলল, সময় দিলি কোথায়? হুট করে চলে এলি। নীল পেতনি একটা। কোথায় আমাকে ধন্যবাদ দেবে এই ফুলটুল অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য? তা না, সে আমাকে ঝাড়ছে। শয়তান্নি। এর মধ্যেই সাদি ফ্রেশ হয়ে একটা ট্রাউজার পরে গলায় তোয়ালে ঝুলিয়ে বের হল। সাদি, আরে নীল, এইসব কি? নীল, হ্যাপি বার্থডে সাদি ভাই। আর এগুলো পুরো কলেজের যত নিব্বা নিব্বি আছে এদের পক্ষ থেকে গিফট আপনার জন্য, যা আমাকে বহন করতে হয়েছে। দুঃখী দুঃখী মুখ করে হেসে, তা তোর ওই নিব্বা নিব্বি তারা জানে না যে তাদের স্যার ম্যারেড? নীল, আরে গাধি, এখানে সবাই কি ক্রাশ খাইয়া দিছে নাকি? কেউ কেউ রেসপেক্ট থেকে দিছে। কপালে হাত দিয়ে, হায়রে রেসপেক্ট। এখন আমার বাসা ভর্তি। সাদি আর নীল একসাথে হেসে দিল। সুমু নীলকে বসতে বলে রান্নাঘরে চলে গেল নিজেদের জন্য নাস্তা বানাতে। সাদি আর সুমুর ভালোবাসা বাসিতেই কেটে গেল প্রায় একটা মাস। এখন তারা দুজনেই বেশ ব্যস্ত। সাদির বাবা ব্যবসার জন্য এখন প্রায় বাইরে থাকেন, তাই মামুনিও চলে এসেছে সাদি আর সুমুর কাছে। সাদির বাবা বাংলাদেশে ফিরলে আবার ঢাকা যাবেন। এর মধ্যে একবার সুমুর পরিবারের সবাই এসে ওদের দেখে গেছে। সুমু সকালে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে তারপর মামুনিকে চা দেয়। তারপর তার আর সাদির লাঞ্চ বানিয়ে সাদিকে রুমে কফি দিয়ে আসতে হয়। সকালবেলা শরীরচর্চা করে তার নাকি কফি খেতে খুব বেশিই ভালো লাগে। আজও তার ব্যতিক্রম নয়। সুমু মামুনিকে চা দিতেই মামুনি বললেন, মামুনি, সুমু, মা যা তো সাদিকে আগে কফিটা দিয়ে আয়। দেখ কিভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। তোমার ওই পোলাতো শাড়ি, খালি শিং এর অভাব। মামুনি, জানা মা, আর ভাল লাগছে না এর চিল্লাচিল্লি। যাচ্ছি। অগত্যা আমার ঠোঁটের উপর অত্যাচার চালাচ্ছে সাদি। আমাকে শুইয়ে নিজে আমার উপর উপুর হয়ে যতবার পুশআপ দেওয়ার জন্য নিচু হচ্ছে ততবার আমার ঠোঁটে এক এক করে চুমু দিচ্ছে। এবার তো আমাকে ঝাপটে ধরে কিস করে চলেছে। আর আমি ছাড়া পাওয়ার বৃথা চেষ্টা চালাচ্ছি। ছাড়া পেতেই অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললাম, এটা কি হলো? এটা কিন্তু চিটিং। সাদি গোমরা মুখ দুষ্টু হেসে, নিজের বউকে কিস করার জন্য এইটুকু চিটিং করা যায়? হালকা হেসে, এবার আমিও একটু চিটিং করব ডাক্তার সাহেব। সাদি, না বউ, তুমি এটা করতে পারো না। কে শুনে কার কথা? আমি নিচ থেকে উঠে যেই না কিছু বলবো তার আগেই মামুনি রুমে নক করলেন। সাদি আমাকে ইশারায় না করতে করতে গেট খুলতে চলে গেল। গেট খুলতেই মামুনি সাদিকে এক ঝাড়ি মারলেন। মামুনি, সাদি, তুই আবার সুমুকে আটকে রেখেছিস? সময়জ্ঞান ভুলে যাস? সাদি গোমরা মুখ অসহায় ফেস করে, এমন কেন করো আম্মু? সুমু তো আমারই বউ, একটু রোমাঞ্চ করলে কি হয়? মামুনি বেশ রেগেই বললেন। মামুনি, এখন সকাল 9টা বাজে। তুই তো 5 মিনিটে রেডি হয়ে হসপিটালে চলে যাবি আর এই মেয়েটা পুরো সংসার সামলে নিয়ে পড়ে হসপিটাল যাবে। এবার আমি একটু হেসে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাদের সো কোল্ড ঝগড়ায় সময় নষ্ট হচ্ছে। আমি যাই গিয়ে বাকি কাজ সেরে নিই। আর মামুনি, তোমাকে আমি আগেই বলেছি তোমার এই বদপোলার কফি দেরিতে দিতে বলবা। তুমি তো শুনো না। আমি রান্নাঘরে যেতে যেতে শুনছি মামুনি সাদিকে সেই বকা দিচ্ছে। হা। পাগল একটা। মেডিকেলে কিংবা বাসায় সাদি রাজাইরা রোমাঞ্চ অলটাইম শুরু হয়ে যায়। আর ফ্যাসাদে পড়ে বেচারি সুমু। কিন্তু কাজের সময় দুইজনেই অনেক সিরিয়াস। মেডিকেল বলতে লাঞ্চ টাইমেই দুজনের দেখা হয়। আবার বাসায় দেখা।
অনেক সময় সাদি বা সুমু দুইজনের মধ্যে কারো নাইট ডিউটি পড়লে তো কথাই নেই, দেখাই হয় না। যেমন এখন প্রায় 5 দিন ধরে সুমুর নাইট ডিউটি চলছে আর সাদি দিনেই ক্লাস করিয়ে ফিরে আসে। সুমু সারারাত কাজ করে সকালে বাসায় ফেরে, তখন সাদি রেডি হয়ে ক্লাস নিতে বের হয়। এক ঝলক দেখা হয় তাদের। আবার বিকেলে সাদি বাসায় ফিরে, তখন দেখে সুমু সব সংসারের কাজ সামলে হসপিটালের জন্য বের হয়। তাদের মধ্যে বিনিময় হয় মলিন হাসি। তবু দুজনের মধ্যে ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। আজ শুক্রবার, সাদি সুমু দুজনেরই ছুটি। সুমুর 1 সপ্তাহ নাইট ডিউটি ছিল, এখন আবার ডে ডিউটি শুরু হবে। সকালে এসেই সুমু ঘুম দিয়েছে সাদির পাশে শুয়ে। সাদি তখনও বেঘোরে ঘুমুচ্ছে। ঘুম থেকে উঠেই সুমুর চেহারা দেখে সাদির ঠোঁটে হাসি ফুটে উঠল। সকাল সকাল বউয়ের মুখ দেখে ঘুম থেকে উঠেছে। যদিও খুব ইচ্ছে ছিল, তবুও বউয়ের ঘুম ভাঙ্গাল না সাদি। সুমুর কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেল। তারপর রান্নাঘরে গেল নাস্তা বানাতে। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে সুমু আগেই সব নাস্তা রেডি করে রেখেছে। এখন সে কি করবে? সুমু তো ঘুম, তাই বসে বসে নিউজ দেখছে। সুমুর ঘুম ভাঙে 11:30 নাগাদ। উঠে আড়মোড়া ভাঙি ঘড়ির দিকে তাকাতেই চোখ বড় হয়ে গেল। পাশে তাকাতে দেখে সাদি উঠে পড়েছে। তাকে ডাকলো না কেন, এটা ভাবতে ভাবতেই উঠে ড্রয়িং রুমে গিয়ে দেখে সাদি টিভি দেখছে। সুমুকে দেখে একটা হাসি দিল। সুমুও বিনিময়ে একটা হাসি ফিরিয়ে দিয়ে বলল, নাস্তা করেছ ডাক্তার সাহেব? সব তো রেডি করে রেখেছিলাম। সাদি উঠে এগিয়ে এসে বলল, সাদি এতদিন তো তোমাকে ছাড়াই খেয়েছি, তাই আজ ভাবলাম তোমার সাথেই নাস্তা করি। তাহলে ডাকনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। সাদি তাতে কি হয়েছে, এখন খেয়ে নেব। তুমি সেই ভোরে এসেছ তাও জানি না। ম্লান হাসি দিয়ে, আমি ভোর 5:00 বাসায় এসেছি। সাদি চলো খেয়ে আবার ঘুমাবা। সুমুর হাত টেনে, হ্যাঁ, আর বাসার সব কাজ তুমি করবা না? সাদি দরকার হলে করব। চলো। সাদি আর সুমু একসাথে নাস্তা করল। আজ মামুনি আসবে, আমি ফোন করেছিলাম। সাদি, ওহ, আমি আনতে যাব? কখন আসবে বলছে? না, তোমার যেতে হবে না, ড্রাইভার কাকাকে নিয়ে আসছে, আমি একা আসতে দেইনি। সাদি, ভালো করছো। আব্বু তো আবার সিলেট যাবে। বাবাই এসে 2 দিন রেস্টও নিল না, খালি কাজ কাজ। এবার আসুক, একদম বেঁধে রেখে দিব, আর কাজ করতে হবে না। এত টাকা দিয়ে কি করব? সাদি হাসি দিয়ে, দেখো তুমি পারো কিনা। আমি আর সাইমা আপু এত চেষ্টা করেও পারলাম না। কাজ নাকি তার নেশা, পেশা হলে ছেড়ে দিত। এটা কেমন কথা? সাদি শুধু হাসল। আজ জুম্মার দিন, তাই সাদি গোসল করে একটা নীল রঙের পাঞ্জাবি পরে নিল। সুমু রান্নাঘরে কাজ করছে, আর সাদি চিল্লিয়ে সুমুকে বলছে, সাদি, সুমু, টুপি কই? কাবার্ড খুলে ডান পাশে দেখো, তার পাশেই সুগন্ধি রাখা আছে। উপরের বাম সাইডে জায়নামাজ রাখা। পাইছ? সাদি, হ্যাঁ পেয়েছি। তাড়াতাড়ি করো, 1টা বেজে গেছে। সাদি, হুম, এদিকে আসো, বের হচ্ছি আমি। সুমু এগিয়ে এসে সাদিকে দেখে একটা হাসি দিয়ে বলে, মাশাল্লাহ, সাবধানে যাও। আর টাকা নিছ তো? সাদি, হুম, নিছি, আসি। সাদি বের হতেই সুমু গেট আটকে রান্নাঘরের বাকি কাজ শেষ করল। তারপর গোসল সেরে আগে নামাজ পড়া শেষ করল। সাদি বাসায় এসে দেখে তার বউ হালকা নীল রঙের একটা শাড়ি পরে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছে।
সুমুকে দেখতে এত স্নিগ্ধ লাগছে। সুমুর দিকে এগিয়ে যেতে নিলেই স্লিপ খেয়ে পড়তে নিল সাদি। কোনোমতে ব্যালেন্স করে সুমুর দিকে তাকিয়ে বেশ রেগে বলল, সাদি সুমু, তোমার চুলের পানি আবার ফ্লোরে পড়ে কি অবস্থা? একটু হলে পড়ে যেতাম। তুমি তো জানো আমি চুল মুছতে পারি না। সাদি চুলটা বেঁধে তো রাখতে পারো। না, পারি না। জানো না চুল বাঁধলে আমার মাথা ব্যথা করে। সাদি হায় খোদা, এখন ফ্লোরে টেনা দাও, না হলে তুমি পড়ে যাবা। হুম। শুক্রবার হলেই সাদি আর সুমুর ড্রেস সিলেক্ট করা থাকে। সুমুকে সাদির পছন্দমতো শাড়ি পরতে হয় এবং সাদিকে সুমুর পছন্দমতো পাঞ্জাবি। মামুনি আর 5 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছাবে। সাদি পাশের রুমটা ঠিক করছিলা? হুম, সকালেই করছি। সাদির মা বাসায় আসতেই সুমু তাকে ফ্রেশ হয়ে নিতে বলে আর মামুনির আনা আচারগুলো সেলফে রাখছে। সাদি অবাক হয়ে বলে, সাদি এত আচার কেন সুমু? হুম, আমি আনাইছি। সাদি ভ্রু কুচকে, কেন? অবশ্যই খাইতে। কি সব বলো? বলেই সুমু চলে গেল। আর সাদি হা করে তাকিয়ে আছে। বিষয়টা কি হলো তাই ভাবছে সাদি। সাদি আর মামুনিকে খাবার দিয়ে সুমু নিজেও খেতে বসল। সুমু ইজিভাবেই খাবার খাচ্ছে। মামুনি সুমুর পাতে তরকারি দিতেই সুমু নাকমুখ কুচকে ফেলল। মামুনি, এগুলা কেন দাও? এগুলা দেখলেই আমার বমি আসে। ছি। মামুনি, যেভাবে ছি বলছিস যেন এগুলা মানুষ খায় না। মানুষ খায়, আমি খাই না। আমি ফেলে দিলাম। সাদি অবাক হয়ে সুমুর কাণ্ড দেখছে। তার মনে একটাই প্রশ্ন, সুমু কি প্রেগন্যান্ট? খাওয়া দাওয়া শেষ করে সুমু টেবিল গোছগাছ করে রুমে প্রবেশ করে দেখে সাদি সারা রুমময় পায়চারি করছে। তা দেখে সুমু একটু ভ্রু কুচকাল। কি হয়েছে ডাক্তার সাহেব? এভাবে সারা রুম পায়চারি করছো কেন? সাদি সুমুর দিকে এগিয়ে গিয়ে সুমুর বাহু ধরে বলল, সাদি সাবধানে এদিকে এসে বসো তো। কেন? কি হয়েছে? আরে। সাদি সুমুকে নিয়ে বিছানায় বসে সুমুর চোখে চোখ রেখে বলল, সাদি সত্যি করে বলো তো তুমি কি প্রেগন্যান্ট? হোয়াট? সাদি হ্যাঁ। না হলে তুমি এত আচার খাও আবার খাবার খাইতে পারো না? সুমু চোখ ছোট ছোট করে ফেলল। আচ্ছা তুমি কি ডাক্তার না ওঝা? সাদি মানে? সুমু এবার হো হো করে হেসে দিল। তুমি কি এটা নাটক পাইছ? সাদি বনিতা না করে সরাসরি বলো। হাসতে হাসতে, ওয়েট। সুমু ফোন লাগালো তার মাকে। সুমুর মা ফোন ধরতেই সুমু বলল, হ্যাঁ আম্মু। ভালো আছো? মা হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুই আর সাদি কেমন আছিস? খুব ভালো। আচ্ছা আম্মু বলো তো আমি সবচেয়ে কি খেতে বেশি পছন্দ করি? মা কি আবার আচার? সামনে পাইলে তো হামলে পড়িস। তোমার মনে আছে আমি কি পরিমাণ আচার খাই? মা কি হইছে বলতো? আরে বলো না আগে। মা তুই তো একবেলায় এক বয়াম খাইতে পারস। কি হইছে ছোট্ট পাখি বলতো? সুমু এবার জোরে হেসে দিয়ে বলল, তোমাদের জামাই মনে করছে আমি প্রেগন্যান্ট। আচার খাইছি দেইখা। সুমুর মাও হেসে দিল। মা শয়তান মেয়ে একটা। এর জন্য এভাবে লজ্জা দিবি বেচারাকে। আচ্ছা মা এবার বলো আমি সবচেয়ে বেশি অপছন্দ করি কোনো তরকারি? মা কেন? আরে বলো না। মা পটলের তরকারি। তুই তো নাম শুনলেই বমি করস। হা হা হা। আচ্ছা রাখছি, পরে কথা বলবো। সুমু ফোন রাখতেই সাদির দিকে তাকিয়ে দেখে সাদি হা করে আছে। সুমু এগিয়ে গিয়ে সাদির গালে একটা চুমু দিল। ওলে আমার কিউট জামাইটা। হা হা হা। সাদি পুরো দমে বোকা বনে গেছে।
সাদি, তুমি যখন পটলের তরকারি পছন্দ করো না তো রান্না করো কেন? তোমাদের জন্য। আমি খাই না দেখে কি তোমরাও খাবা না? রান্না করতে পারি, খেতে পারি না। সাদি, ওহ। সাদি এবার নিজেও চোখ বন্ধ করে শরীর ঝাঁকিয়ে হাসছে। সে ডাক্তার হয়েও কিভাবে উল্টাপাল্টা ভাবল। হয়তো বিষয়টা প্রিয় মানুষকে ঘিরে, তাই। তবে কথাটা মন্দ বলনি। তোমার এই কাণ্ডে ভাবছি আসলেই একটা বেবি নেওয়া উচিত। আমার পড়াশোনাও শেষ, এখন তো ট্রেনিংয়ে আছি। বলতে গেলে এখানেই ডাক্তারি করতে পারবো। তাই ভাবছি আমিও একটা বেবি নিয়েই নেব, কি বলো? সাদি, আর ইউ সিরিয়াস? ইয়াহ, আই এম সিরিয়াস। এমনেতেও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। সাদি, আচ্ছা নেব, কিন্তু কিছুদিন পর। আর একটু ফ্রি হয়ে নিই। আচ্ছা, তার আগে আমাকে নিয়ে সাজেক ঘুরতে যাবা, ওকে? সাদি, আচ্ছা। আম্মু কই? মামুনি ঘুমায়। জার্নি করে আসছে, টায়ার্ড। সাদি, ঘুমাক। আমিও এখন ঘুমাবো। টাটা। সাদি, মানে কি এখন ঘুমাবা? আমি ভাবলাম কোথায় আরো ঘুরতে যাব একসাথে। প্লিজ ডাক্তার সাহেব, কাল যাই। আজ অনেক ক্লান্ত লাগছে আমার। সাদির হালকা হেসে সুমুর কপালে চুমু দিয়ে বলল। সাদি, আচ্ছা ঘুমাও। সন্ধ্যার দিকে সুমু উঠল। উঠে নামাজ পড়ে নিল। সাদি এখনো ঘুমায়। ডাক্তার সাহেব, উঠো। নামাজ পড়বা না? সাদি, ঘুম ঘুম কণ্ঠে, আমি নামাজ পড়েই ঘুমাইছি। ডাইকো না। হায় রে, আমার ঘুম পাগল। সুমু রান্নাঘরে চলে গেল সন্ধ্যার নাস্তা বানাতে। মামুনি ঘরে বসে পায়চারি করছে আর দোয়াদ্রুদ পড়ছে। এতে করে ঘরে রহমত বর্ষিত হয়। আর সাদি আবার কাঁথামুড়ি দিয়ে ঘুমুচ্ছে। সাদি, সুমু, তাড়াতাড়ি করো, 10টায় ট্রেন। আরে হয়ে গেছে। হিজাবের পিনটা লাগাইতে দাও। সুমু রেডি হয়ে বাইরে আসলো। হ্যাঁ চলো, হয়ে গেছে আমার। সাদি ঘড়ির দিক তাকিয়ে বলল। সাদি, আচ্ছা প্লেনে গেলে কি ক্ষতিটা হইতো? এই তুমি এমন কেন? সাদি, কেমন আনরোমান্টিক। সাদি, অবাক হয়ে, আমি আনরোমান্টিক? কালকে রাতে। সাদির কথা সুমু শেষ করতে দেয়নি। তার আগেই ঠোঁট হাত দিয়ে চেপে ধরেছে। 1 নাম্বারের একটা অসভ্য। মুখে কিচ্ছু আটকায় না। লাগামহীন মানুষ একটা। নাক মুখ কুচকে, আমরা ট্রাভেলিং করতে যাচ্ছি। যেটা তোমার ভাষায় হানিমুন। সুন্দর পাহাড় দেখতে দেখতে যাব, তাই ট্রেনের কথা বলেছি। এবার চুপচাপ চলো। সাদি, যথা আজ্ঞা, প্রিন্সেস। হুহ। সাদি আর সুমু দীর্ঘ 11 ঘন্টা জার্নি করে রাঙামাটি পৌঁছাল। সুমু সারা রাস্তায় এনজয় করেছে। আর সাদি, সে সুমুর কাঁধে মাথা দিয়ে আরাম করে ঘুমিয়েছে। তারা সিঙ্গেল এসি কেবিন নিয়েছিল, তবুও সাদি সুমুকে ছেড়ে উপরের বিছানায় গেল না। সুমুর কোলে মাথা দিয়ে আরামসে ঘুমিয়েছে। সাদি আর সুমুর হোটেল পৌঁছতে প্রায় রাত হয়ে গেল। তাই সাজেকের উদ্দেশ্যে আর না গিয়ে একটা হোটেলে উঠল। কাল সকালে 10টার মধ্যে পাস দিয়ে সাজেক ঢুকবে। সাদি খুব ফুরফুরে মেজাজে আছে। কিন্তু সুমু বেশ ক্লান্ত। সে সারা রাস্তায় এক বিন্দুও ঘুমোয়নি। হয়তো এক্সাইটমেন্টের জন্য ঘুমই আসেনি। সাদি, এই চলো না রাতের আকাশ দেখব। পাহাড়ের উপর থেকে ভিউটা অসাধারণ হবে। ডাক্তার সাহেব, নিজে তো সারা রাস্তা ঘুমাইছ। তাও ঠিক আছে, আমি এখন বেশ ক্লান্ত। একটু রেস্ট নেব, দেন ডিনার করব, তারপর হোটেল থেকে বের হব। ওকে সাদি, আচ্ছা তুমি রেস্ট নাও, আমি একটু আসছি। খবরদার বলতেছি, যদি দেখি সিগারেটের আশেপাশে গেছো, তোমার একদিন কি আমার।
তোমার হানিমুনকে আমি বিটারগোয়ার্ড মুন বানাই দিব। সাদি কনফিউজড হয়ে, মানে মধুচন্দ্রিমা থেকে কল্যাচন্দ্রিমা হয়ে যাবে। সাদি হে খোদা, আমি খাই তো সিগারেট, পাইলে ছাড়ও না। খবরদার বলতেছি আগেই, যদি এমন কিছু দেখছি তো তুমি শেষ। হুহ। আমি ফ্রেশ হতে গেলাম। সুমু ওয়াশরুমে যেতেই সাদি হাফ ছেড়ে বলল, সাদি নারীশক্তির জয় আমার সুমু করেই ছাড়বে। হা, আল্লাহ বাঁচাইও। সাদি হোটেলের ম্যানেজমেন্টের সম্পর্কে জানল। এখানে রাতে বের হলেও সমস্যা নেই, তবে বেশ সাবধানতা অবলম্বন করতে বলে। সাদি রুমে এসে দেখে সুমু ঘুম। সাদি মুচকি একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। সাদি শাওয়ার অন করে দিল। শাওয়ারের পানি সাদির পিঠ গড়িয়ে পড়ছে, আর সাদি মাথা নিচে দিয়ে এক হাত দেওয়ালে ঠেকিয়ে ভাবছে, সুমু আজ তার, শুধুই তার। সে একটা সময় আশা ছেড়েই দিয়েছিল সুমুকে পাবার। নীলার প্রতি কখনোই সাদির ফিলিংস ছিল না, তাই সে কখনোই উল্টাপাল্টা ভাবেনি। সুমুই ছিল তার প্রথম অনুভূতি। কিন্তু সেদিন সুমুকে কাঁদতে দেখে তার বুকে তোলপাড় সৃষ্টি হয়েছিল, যা শুধু সে নিজেই জানে। মেয়ে হলে হয়তো কেঁদে মনটা শান্ত করতে পারত, কিন্তু ছেলে বলেই হয়তো তাকে শক্ত হয়ে থাকতে হয়েছিল। সুমুকে চড় মারার শাস্তিও নীলা পেয়েছে। সাদি নিজেই দিয়েছে। ফল কাটার ছুরি দিয়ে হাতের তালু বেশ কয়েকবার কেটেছে, আবার নিজেই ওষুধ লাগিয়ে দিয়েছে। নীলা যখন সাদির প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল তখনই সাদির পাগলামিগুলো প্রকাশ পেয়েছিল। সুমুর খেয়াল তার মধ্যে এমনভাবে ঝেঁকেছিল সে তার হিতাহিত অজ্ঞান ভুলে যাচ্ছিল। নীলা সাদির পাগলামিগুলোর ভয়েই এই দেশ ছেড়েছে, কিন্তু এগুলো তো সুমুকে জানতে দেওয়া যাবে না। থাক না কিছু কথা সুমুর অজানা, ভেবেই সাদি একটু বাঁকা হাসল। সে কখনোই সুমুকে পায়নি, বরং সে সুমুকে অর্জন করেছে। সাদি ফ্রেশ হয়ে বের হতেই দেখে সুমুর ফোনটা বাজছে। এগিয়ে ফোনটা হাতে নিতেই দেখে অ্যালার্ম দেওয়া ছিল। মুচকি হেসে অ্যালার্ম কেটে সুমুর দিকে তাকাল। সুমু পাশ ফিরে শুয়ে আছে। সাদি সুমুর পাশে বসে সুমু দিকে ঝুঁকে গালে একটা চুমু দিয়ে আদুরে গলায় ডাকল, সাদি সুমু, উঠবে না? ডিনার করতে হবে তো। পড়ে। সাদি তুমি কি বেশি টায়ার্ড? ডাক্তার সাহেব প্লিজ, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। সাদি হালকা হেসে, আচ্ছা ঘুমাও। সাদি উঠে গিয়ে হোটেলের ইন্টারকমে ফোন দিয়ে উপরে স্যুপ পাঠাতে বলল। স্যুপ দিয়ে গেলে সাদি সুমুর ঘুমের মাঝেই স্যুপ খাইয়ে দিল। তারপর নিজেও খেয়ে সুমুর পাশে ঘুমিয়ে পড়ল। সকালে সুমুর ঘুম ভাঙতেই মনে হল ওর উপরে 10 মণ ওজনের কিছু চাপানো হয়েছে, যার জন্য নড়াচড়া কিছুই করতে পারছে না। সময় নিলেও বুঝতে একটুও কষ্ট হয়নি তার উপরে কে। ডাক্তার সাহেব, গায়ের উপর থেকে সরো, নয়তো ধাক্কা মেরে ফেলে দিব। সাদি এত শক্তি কোথা থেকে আসলো? এই তুমি সরবা, হাতি একটা। সাদি তুমি এত সফট কেন? বোনলেস শরীর। চোখ পাকিয়ে তাকিয়ে, সরো। সাদি একটু থাকো না, এমন করো কেন? ডাক্তার সাহেব, আমার দম বন্ধ হয়ে আসছে, সরো প্লিজ। সাদি না, কাজ হবে না। সুমু সাদির দিকে ফিরে সাদির ঠোঁটের দিকে ঠোঁট নিতেই সাদি তো খুশি। সুমু মিষ্টি একটা হাসি দিয়ে সাদির গালে বেশ জোরেই একটা কামড় দিল। সাদি ছিটকে সরতেই সুমু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দূরে গিয়ে দাঁড়াল। সেই থেকে সুমু পেট ধরে হাসছে, আর সাদি গালে হাত দিয়ে বিছানায় বসা। সুমু খেয়াল করল সাদির চোখের কোণে পানি জমে গেছে। তাহলে কি খুব ব্যথা পেয়েছে সাদি? সরি ডাক্তার সাহেব,
বেশি ব্যথা পেয়েছ? সুমু এগিয়ে যেতেই সাদি হাত দিয়ে সুমুকে দূর থেকে থামালো। সাদির চোখ লাল হয়ে গেছে। সাদি, আমি এতটাই অসহ্য তোমার জন্য? খুব বেশি বিরক্ত করি, তাই না? সাদি কথাগুলো বলেই ওয়াশরুমে চলে গেল। সুমুকে কিছু বলার সময় বা সুযোগ কোনোটাই দিল না। সুমুর এবার বেশ খারাপ লাগছে, সে তো নিজেও বুঝেনি যে সাদির এত ব্যথা লাগবে। সুমুর এখন নিজের উপরই রাগ লাগছে, ভীষণ রাগ। বিছানায় বসে গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে সুমু। সাদি এখনো ফ্রেশ হয়ে বের হয়নি। কিভাবে সুমু তার ডাক্তার সাহেবের রাগ ভাঙাবে? ঠোঁট উল্টে সেই চিন্তাই করছে সে। এর মধ্যে সাদি বের হয়ে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করতে লাগলো আর সুমু এদিক ওদিক ঘুরে সাদির রাগ ভাঙানোর চেষ্টা চালাচ্ছে। ডাক্তার সাহেব, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তোমার এতটা লেগে যাবে। তাহলে কখনোই দিতাম না। আমি আসলেই বুঝতে পারিনি। প্লিজ রাগ করো না। সাদি সুমুর একটা কথাও শুনল না, বের হয়ে গেল রুম থেকে। সুমু নিরুপায় হয়ে ফ্রেশ হতে চলে গেল। আজব, এত রাগ করার কি আছে? সুমু রেডি হয়ে নিচে নেমে সাদিকে খুঁজছে। আশেপাশে তাকাতে তাকাতে ডাইনিং হলে গিয়ে দেখে সাদি একটা টেবিলে মুখ ভার করে বসে আছে। সুমু একটু হাসি দিয়ে ভিতরে গেল। এই ডাইনিং হলটা বেশ সুন্দর। এখন দিনের বেলা, কিন্তু এই হলের চারপাশ দেখে মনে হবে রাত। সুমু ম্যানেজমেন্টের লোককে কিছু একটা জিজ্ঞাসা করে। ম্যানেজমেন্টের লোকটা হেসে দিয়ে চলে যায়। সাদি মুখ ভার করে রয়েছে, তখনই শুনতে পায় গিটারের আওয়াজ। সাদি সুমুক গাইতে দেখে প্রথমে অবাক হলেও পরক্ষণে আবার রাগ দেখিয়ে মুখটা ঘুরিয়ে নেয়। সুমু হেসে গাইতে শুরু করে। সুমু গানটা শেষ করে টুল ছেড়ে নিচে আসে। সাদির দিকে এগোতেই দেখে একটা মেয়ে এসে হঠাৎ সাদিকে ঝাপটে ধরে বলছে, মেয়েটি, আই মিস ইউ সাদি বেবি। আমি তোমাকে আবার খুঁজে পেলাম। লাভ ইউ। সুমু অবাক হয়ে তাকিয়ে আছে। তার বেশ বিরক্ত লাগছে। এই মেয়ে আবার কোথা থেকে টপকালো? সাদি সুমুকে বিরক্ত হতে দেখে বেশ মজা পেল। তাই সে মেয়েটাকে না ধরেই বলল, সাদি, আই অলসো মিস ইউ মিহি। এন্ড লাভ ইউ টু। সুমুর বেশ কষ্ট লাগল, তাও নিজেকে সামলে নিয়ে বলল, চলুন একসাথে বসে কথা বলা যাক। মিহি, এক্সকিউজ, আসো। আমরা আপনার সাথে কেন বসব? সাদি বেবি, কাম। আমরা ওই টেবিলে বসব। সুমু ভ্রু কুঁচকে সাদির দিকে তাকাতেই দেখে সাদি ওই মেয়েটার সাথে যাচ্ছে। সুমুও ওদের সাথে আগাতে নিলে মিহি বেশ ঝাঝালো কণ্ঠে বলে, মিহি, তুমি কোথায় আসছ? সুমু অবাক হয়ে তাকিয়ে দেখে সাদি কিছুই বলছে না। সুমু নিজের চোখের জল অনেক কষ্টে লুকিয়ে হঠাৎ সাদির চোখে তাকিয়ে বলল, রাগের পরিমাণটা খুব বেশিই বোধ হয়। আসি। বলেই সুমু এক দৌড় দিয়ে নিজেদের রুমে চলে গেল। আর সাদি চোখ বড় করে তাকিয়ে বলল, সাদি শিট। সাদি সুমুর পিছে যেতে নিলেই মিহি সাদির হাত ধরে ফেলে। মিহি, তুমি কোথায় যাচ্ছ? সাদি নিজের জানের কাছে। এন্ড আই উইল সি ইউ লেটার। ইউ ক্রসড ইউর লিমিট। সাদিও দৌড় দিল। সে সুমুকে জেলাস ফিল করাতে গিয়ে বেশি কষ্ট দিয়ে ফেলল, মাসুল তো তাকে দিতেই হবে। সাদি রুমের সামনে দাঁড়িয়ে সেই থেকে সুমুকে ডেকে যাচ্ছে, কিন্তু সুমু কোনো সাড়া দিচ্ছে না। সাদি, সুমু যান। সরি। প্লিজ দরজাটা খুলো। সাদির মনের মধ্যে ভয় ঢুকে গেল। সুমু উল্টাপাল্টা কিছু করছে না তো? কিছুক্ষণের মধ্যেই সুমু দরজা খুলে বাইরে আসল। সুমু পরনে ট্র্যাকিংয়ের সব জামা কাপড়, হাতে একটা ব্যাগ। বের হয়ে সাদিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু হালকা করে কুঁচকাল। তারপর বাঁকা একটা হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সাদি সুমুর এমন রূপ আগে দেখেনি।
মুখ হা করে ছিল। সুমুকে যেতে দেখেই হুঁশ ফিরে সুমুর কাছে দৌড়ে গিয়ে সুমুর হাত ধরতেই সুমু আহ করে ওঠে। সাদি আতকে উঠে হাত ছেড়ে আবার হাত উঠিয়ে দেখে সুমু হাতে জখম। এটা সুমুর বদ অভ্যাস। রাগ কমানোর জন্য নিজের হাত কামড়াবে। আর আজ অনেকটা জখম দেখেই সাদি বুঝতে পারছে সুমু অনেক রেগে আছে। সাদি ওখানেই কান ধরে বসে সুমুর দিকে ইনোসেন্ট ফেস বানিয়ে বলছে, সাদি এতগুলা সরি, প্লিজ ক্ষমা করে দাও। আর জীবনেও কোনো মেয়েকে ধারে কাছে ঘেঁষতে দিব না। আর তোমাকে অপমান করার কোনো সুযোগ তো দিবই না। সরি সরি সরি, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। সুমু এক ভ্রু কুঁচকে সাদির দিকে তাকিয়ে আছে। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। সুমু একবার নিজের চারপাশে দেখল, তারপর আবার সাদির দিকে তাকাল। সাদির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সুমু একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, পাগল নাকি লোকটা, রিডিকিউলাস, বলেই সাদির পাশ কাটিয়ে চলে গেল। সাদি অবাক হয়ে দেখছে। সুমুর আচরণ দেখে অবাকের শীর্ষে পৌঁছে গেছে। সাদি উঠে আবার সুমুর পিছে হাঁটা ধরল। একা একা কই না কই যাবে। সুমু হোটেল থেকে বেরিয়ে একটা সিএনজিতে চেপে বসল। সাদি দৌড়ে এসে সুমুর পাশে বসে পড়ল। সুমু অন্য পাশে ফিরে হালকা হেসে দিল। পরক্ষণেই কঠোর দৃষ্টি নিক্ষেপ করল সাদির দিকে। সাদি তা দেখে একটা ঢোক দিল। মামা, সামনের ডান পাশের রেস্টুরেন্টের পাশে রাখেন। সিএনজি পৌঁছাতেই সুমু নেমে ব্যাগ থেকে টাকা বের করতে থাকে। সাদি তাড়াতাড়ি টাকা দিতে নিলেই সুমু বাধা দেয়। সাদি, সুমু তুমি দাঁড়াও, আমি দিচ্ছি টাকা। ভ্রু কুঁচকে, এই যে মিস্টার, আপনি কেন আমার ভাড়া দিতে যাবেন? আমারটা আমিই দিতে পারব। সাদি দেওয়ার আগেই সুমু ড্রাইভারকে তার ভাড়া দিয়ে দেয়। সাদি নিজেরটা দিয়ে সুমুর পিছন পিছন যায়। সুমু রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে পায়ের উপর পা তুলে বসে। একটা ওয়েটার আসলে পা নামিয়ে সোজা হয়ে বসে। তারপর লোকটিকে জিজ্ঞাসা করে, নাজমুল কাকা নেই? সাদি ভাবে রেস্টুরেন্টে এসে মানুষ জিজ্ঞাসা করে এই ডিশ নেই বা ওই ডিশটা আছে, আর সুমু জিজ্ঞাসা করছে নাজমুল কাকা নেই, এটা কি কোনো ডিশ? ওয়েটারটা হালকা হেসে বলে, হ আছে, আই ডাইকা দিতেছি। কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক বেরিয়ে এসে সুমুকে দেখে হেসে দিয়ে জিজ্ঞাসা করলেন, নাজমুল কাকা কেমন আছো? সুমাইয়া মা, আলহামদুলিল্লাহ কাকা, আপনি কেমন আছেন? নাজমুল কাকা, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ইনি কে মা? তোমার স্বামী নাকি? একটা শ্বাস ছেড়ে, দুর্ভাগ্যবশত। নাজমুল কাকা হাসতে শুরু করলেন সুমুর কথা শুনে। নাজমুল কাকা, সুমাইয়া মা, তুমি এখনো আগের মতোই আছো। কিন্তু কাকা, তুমি কিন্তু আগের চেয়ে বেশি হ্যান্ডসাম হয়ে গেছ। সাদি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কাকা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি তোমাদের স্পেশাল ডিশ নিয়ে আসো তো। নাজমুল কাকা হেসে চলে যাবে তার আগে সুমু বলল, কাকা, 1 মিনিট, তুমি আগে এই ব্যক্তিকে বলে যাও যে এত সুন্দর শুদ্ধ ভাষায় কি করে কথা বললে। নাজমুল কাকা, রাগ করছো স্বামীর সাথে? হা হা, তোমার কাকি এখনো আমার সাথে এমনই রাগ করি বসে থাকে। যাই হোক, আমি শুদ্ধ ভাষায় কথা বলি কারণ ঢাকায় আমি 5 বছর কাজ করেছি, তাই শিখেছিলাম। নাউমুল কাকা যেতেই সুমু আবার বসে পড়ে। সাদিও তার পাশে বসে পড়ে। সাদি হালকা হাসল। সুমু তার মনের কথা বুঝতে পারে, তবুও তার সাথে কথা বলবে না। তাই এই পদ্ধতিতে সাদির প্রশ্নের জবাব দিল। সাদি আর সুমু রেস্টুরেন্টে খেয়ে উঠে পড়ল। এখানেও সুমু একইভাবে টাকা দিল। সুমু পুরোদমে ইঙ্গর করছে সাদিকে, যা সাদি হাড়ে হাড়ে টের পাচ্ছে।
হানিমুনে এসে কোথায় বউয়ের সাথে রোমাঞ্চ করে দিন কাটাবে তা না, নিজের ভুলের জন্য এখন অবহেলিত হচ্ছে। হা! সুমু আর সাদি পাহাড় বেয়ে উপরে উঠে চলেছে। আজকে সব ঠিক থাকলে তারা সাজেক যেত, কিন্তু সাদির ভুলের জন্য তারা 5 টাইম পার করে ফেলল। তাই আজও হোটেলেই থাকবে। পাহাড়ের মাঝ বরাবর একটু জঙ্গলের মতো আছে। জায়গাটা বেশ শুনশান। হাঁটতে হাঁটতে হঠাৎ সুমু থেমে গেল। সাদিও সামনে সুমুকে দাঁড়াতে দেখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, সাদি, কি হয়েছে সুমু? সুমু সাদির কথায় ভ্রুক্ষেপ না করে দৌড় দিয়ে জঙ্গলের ভিতর এগিয়ে গেল। গিয়ে যা দেখল তাতে সুমুর রাগে শরীর থরথর করে কাঁপছিল। একটা মেয়েকে 3 জন কাপুরুষ তাকে রেপ করার চেষ্টা করছে। মেয়েটা যথাসাধ্য নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু ওই জানোয়ারগুলো কোনো কথাই শুনছে না। ওই জানোয়ারের দল। একা একটা মেয়েকে পেয়ে ভোগ করছিস? সাহস থাকে তো আমার সামনে আয়, কুত্তার বাচ্চা। লোকগুলো সুমুর দিকে ফিরে বিভৎস হাসি দিয়ে একজন আরেকজনকে ঠেলা দিয়ে বলে, মামা দেখ, মালদা কি জোস, ট্রিপে আওয়াটাই সার্থক। পিছনে সাদিকে দেখে আবার বলে, দেখ, আবার বডিগার্ড লইয়া আইছে। হা হা হা। সুমুর ঠান্ডা মাথায় বলল, আরে কুত্তার বাচ্চার দল, তোদের জন্য আমি একাই যথেষ্ট। আর ডাক্তার সাহেব, মেয়েটাকে এই ওড়নাটা দিয়ে কভার করে দিন, আজ একটু হাত সাফ করি। সাদি বাঁকা হেসে ওড়নাটা নিয়ে মেয়েটির কাছে যায়। এদিকে বখাটেগুলো আবার গা ঝালানো হাসি দিয়ে বলে, দেখ, কাপুরুষের মতো গেল গা। সুমু এক বিভৎস হাসি দিয়ে ব্যাগের সাইড পকেট থেকে একটা ধারালো ছুরি বের করল, তা দেখে বখাটেগুলো হাসছে। সুমু আপন মনে নিজের কাজ করছে। ছুরিটা দিয়ে পাশে একটা লম্বা চিকন গাছ দেখতে পেয়ে গোড়া থেকে গাছটা কাটা শুরু করল। বখাটেগুলো এগিয়ে আসতে নিলেই সুমু তাড়াতাড়ি গাছটা কেটে তার ডালটা হাতে নিয়ে ইচ্ছামতো পিটাতে লাগল। একটা বেশি কাছে এগিয়ে সুমুকে ধরতে নিলেই সুমু পিছন দিক থেকে তার জুতোর শক্ত পাট দিয়ে লোকটার মেইন পার্টে লাথি দিল, সাথে সাথে লোকটা মাটিতে শুয়ে পড়ে আর্তনাদ করতে লাগল। সুমু সময় না দিয়ে সাথে সাথে আবার একই জায়গায় জোরে আঘাত করতেই লোকটা বেহুশ হয়ে গেল। বাকি দুইটাকে এমন পিটুনি দিয়েছে যে একটার পায়ের হাঁটুর দিকটা ভেঙে গেছে, আর একজনের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দিয়েছে। সুমুর কাজ শেষ হতেই মেয়েটার দিকে এগিয়ে গেছে। মেয়েটা কান্না করছে। কান্না করো না, আমরা কি ঠিক সময়ে আসতে পেরেছি? মেয়েটা ভয় কাঁপছে, তাও অনেক কষ্টে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সুমু মেয়েটাকে নিয়ে একটা পাথরের উপর বসিয়ে তার প্রাথমিক চিকিৎসা দিল। সাদি বখাটেগুলোর কাছে গিয়ে দেখে ওই জানোয়ারগুলোর গুরুতর অবস্থা বানিয়ে দিয়েছে সুমু। সাদি, সুমু, কি করছো? এগুলারে হাসপাতালে না নিলে নিশ্চিত মরব। সুমু যেমন চিকিৎসা দিতেও পারে তেমনি মরণের ব্যবস্থাও করতে পারে। সাদি আর সুমু মেয়েটাকে কিছু ওষুধ কিনে দিয়ে তার বাড়ি পৌঁছে দিল। আর পুলিশদের খবর দিলে তারা এসে ওই 3 জানোয়ারকে নিয়ে যায়। সুমু এক প্রকার থ্রেট দিয়ে বলছে যেন বখাটেগুলো বের না হতে পারে। যদি বের হয় তাহলে কিছু ক্ষমতা সুমুও দেখাবে। এভাবেই দিনটা কাটল সাদি আর সুমুর। চেয়ারে বাঁধা একটা মেয়ে জোরে জোরে চিৎকার করছে, তাই বাধ্য হয়ে সামনের ব্যক্তি মেয়েটার চোখের সাথে তার মুখটাও বেঁধে দিল। মিহির সামনে বসে আছে সাদি, পাশে দাঁড়ানো সুমু। সাদির মুখ লাল হয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে কিরকম ভয়ঙ্করভাবে রেগে আছে সে। পাশে দাঁড়িয়ে সুমু বাঁকা হাসছে, আর মিহি ভয় কাচুমাচু হয়ে বসে আছে। সুমু সামনে না থাকলে আজ সাদি তার 12টা বাজিয়ে ছাড়ত। এবার বলি কাহিনী। সুমুকে মিহি লোক দিয়ে কিডন্যাপ করে এনেছিল।
সুমুর চোখ বেঁধে দিয়েছিল বিধায় প্রথমে সুমু বুঝতে পারেনি এটা মিহির কাজ। তাকে চেয়ারের সাথে বাঁধা হয়েছিল। দুইজন লোক সুমুকে বেঁধে ওই রুম থেকে বের হতেই মিহি প্রবেশ করে। সুমু ইচ্ছা করেই চিৎকার করছিল, আসলে তার উদ্দেশ্য ছিল সামনের মানুষদের ডিস্ট্র্যাক্ট করা। তার মধ্যেই মিহি এসে বিরক্ত হয়ে সুমুর মুখটাও বেঁধে দিল, আর সামনে বসে সুমুকে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলতে লাগল। সুমুর তাতে বিন্দুমাত্র মন নেই, তাও মিহিকে ডিস্ট্র্যাক্ট করছে। সুমুর মুখের বাঁধন খুলে বলে, মিহি শুধুমাত্র তোর জন্য সাদি আজ আমার নয়। ও যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে তা আমি ভাবতেই পারছি না। ও আচ্ছা তাই নাকি? কই ছিলা এতদিন? সাদির বয়স 30 পার হয়ে যাচ্ছে, এখন আসছো বিয়ে করতে? ধুর, কয়দিন পর আসতে, তাহলে হয়তো আমাদের বাচ্চার মুখে ভাত দেখতে পারতে। মিহি রাগে ফুঁসছে, পা দিয়ে কয়েকবার ফ্লোরে ধূপধাপ আওয়াজ করেছে। সুমুর বেশ আনন্দ লাগছে মিহিকে জ্বালাতে পেরে। মিহি সুমুর চোখের বাঁধন খুলে দেয়। সুমু একটা শ্বাস ফেলে নিজের কাজে লেগে পড়ে। এতক্ষণ সুমু হাত ঘুরিয়ে দেখছিল তাকে বাউলিন নটে বাঁধা হয়েছে। সুমু হালকা হেসে দেখল মিহি সামনে। একজন গার্ড মিহির ডান দিকে আর অন্যজন একটু দূরে দাঁড়ানো। সুমু কয়েকবার দরজার দিকে দেখল অন্য কোনো লোক আছে নাকি। হ্যাঁ, আরও 2 জন আছে বাইরে। আশেপাশে তাকিয়ে দেখে ভালোই ভাঙা রড, কাঠের লাকড়ি রাখা। রুমটা অতিমাত্রায় অপরিষ্কার। তাদের একটা বিশেষ ভুল হলো তারা সুমুর পা বাঁধেনি। তা ভেবে সুমু একটু হাসল। তারপর আস্তে আস্তে ডান হাত ঘুরিয়ে বাম হাতের কাছে রশির প্রান্তটা আস্তে করে ঢিল করল। তারপর হাতের বিপরীতে যে প্রান্তটা আছে সেটা আরেকটু ঢিলা করে এই পাশের প্রান্ত খুলে নিল। এতে অপর প্রান্ত এমনিতেই খুলে গেল। সুমু ফোনটা মিহির কাছে, যদিও নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি। হার্ড পাসওয়ার্ড দেওয়া। সুমু তাড়াতাড়ি এক লাফে উঠে মিহির পিছন থেকে হাতের কবজি সামনে এনে গলায় পেঁচিয়ে ধরে ধাপ করে মিহিকে চেয়ারে বসিয়ে দিয়েই পাশ থেকে একটা মোটা রড নিয়ে ধুমাধুম পিটাতে লাগল ওই লোকগুলোকে। কৌশলে মারার জন্য সুমুর তেমন একটা খাটতে হয়নি। আবার মিহির দিকে ফিরে ওকে উঠতে না দিয়ে নিচ থেকে রশিটা নিয়ে মিহিকে 3 প্যাচ দিয়ে রশিটা পিছন দিক থেকে নুজ নট দিয়ে বাঁধল, যার জন্য রশির প্রান্তটা পড়ল হাতের বিপরীতে। এত টাইট করে বেঁধেছে যে হাত ঘুরাতে গেলে কেটেই যাবে। তারপর সুমু আবার ওই 4 জন লোককে পিটাতে লাগল। সুমু পুরো হাঁপিয়ে উঠেছে। এর মধ্যেই সাদি হাজির। ও সুমুর ফোন ট্র্যাক করিয়ে এখানের ঠিকানা পাওয়া মাত্র দৌড়াতে দৌড়াতে এসেছে। এসেই দেখে তার বউ এক একজনের হাল খারাপ করে দিয়েছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে মিহিকে বাধা দেখে। সুমু সাদিকে দেখে রডটা ফেলে দেয়। বাকি মারগুলো সাদিই দিতে থাকে। আর সুমু চেয়ারে হাত দিয়ে হেলান দিয়ে দেখছে আর হাসছে। মারামারি শেষে সাদি সুমুকে বলে, সাদি একবারও কি আমাকে হিরো হওয়ার চান্স দিবা না? সব সময় তুমিই মারো। তো কি করব? তুমি তো বাংলা সিনেমার পুলিশের মতো লেট লতিফ। মারামারি শেষ হওয়ার পর বাঁশি বাজাইতে বাজাইতে আসো। হা হা। সাদি সুমু, বাই দা ওয়ে, মিহি এখানে কি করছে? হাসতে হাসতে, তোমার ফ্রেন্ডই আমাকে কিডন্যাপ করেছে। উদ্দেশ্য তোমাকে পাওয়া। হা 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 হা। বর্তমান। সাদি, বিশ্বাস কর মিহি, আমার ইচ্ছা করতেছে তোরে এখানেই গেড়ে রাখি। মিহি ভয় চুপসে গেছে। ধুর, এই দুর্বল মাইয়ারে মাইরা মজা পামু না। এটা রে কি করা যায় বলতো? আবার একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি কিভাবে করি? তার উপর ইনি আবার প্রেগন্যান্ট। সাদি, ওয়াট? মিহি তোর বিয়ে হইছে? মিহি নিজেও অবাক। ও প্রেগন্যান্ট তা নিজেও বুঝতে পারল না। তার মানে ওর বয়ফ্রেন্ড ওকে ধোঁকা দিছে। বাদ দাও তো ডাক্তার সাহেব,
এই ক্যারেক্টারলেস মেয়েদের আবার বিয়ে লাগে নাকি? এটারে এর ফ্যামিলির কাছে হস্তান্তর করলেই হবে। মিহি এবার কান্না শুরু করছে। মিহি প্লিজ আমাকে ক্ষমা করে দাও সুমু। আমার পরিবারকে জানিও না, ওরা অনেক কষ্ট পাবে। প্লিজ। তোমার প্লিজ গ্রান্টেড হয়নি। সরি, আমি এত উদার না। সুমু মিহির ফোন নিয়ে মিহির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলে ওর বাবার নাম্বারে কল করে তাকে সবটা জানালো। তিনি বললেন 2 ঘন্টার মাঝে এসে মিহিকে নিয়ে যাবে। সব ঝামেলা চুকিয়ে সুমু আর সাদি হোটেলে ফিরেছে। সুমু বেশ অসুস্থ হয়ে পড়েছে। সে আর এখানে থাকতে চাইছে না। এসেছিল বেড়াতে, কিন্তু একটার পর একটা বিপদ আসছেই। তাই এই ট্রিপ ক্যান্সেল করে বাসায় ফিরবে তারা। সুমু নিজেই সাদিকে বলেছে এবার বাই এয়ার ফিরবে। ট্রেন জার্নি করার শক্তি নেই সুমুর। সাদিও কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। পরদিনই বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলো তারা। বাসায় ফিরে সুমু কোনোরকম ফ্রেশ হয়েই ঘুম দিয়েছে। সাদিও আর ডিস্টার্ব করেনি। ডিনার নিজেই তৈরি করেছে। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। আজকাল সুমু বড্ড ঘুম কাতুরে হয়ে গেছে। কয়েক মিনিটেই ঘুমিয়ে পড়তে পারে সে। আজ হসপিটাল যায়নি সে। সাদি আজ অনেক সকালেই হসপিটাল চলে এসেছে, তখন সুমু ঘুমছিল। সারাদিনে সুমুকে একবারও দেখতে না পেয়ে ফোন করে সাদি। তখন সে জানতে পারে সুমু আজ আসবে না, তার প্রচুর ঘুম পাচ্ছে। বিকেলে সাদি বাসায় এসে দেখে ঘর অন্ধকার করে সুমু ঘুমিয়ে আছে। সে ডাকতে ডাকতে সুমুর পাশে বসে কপালে হাত রাখে। না, জ্বর নেই, তবে গাটা একটু গরম। সুমু ঘুমে চোখ মেলতে পারছে না। সাদি, এই সুমু, তুমি তো ঘুমের ওষুধ খাও না, তাহলে এভাবে ঘুমাচ্ছ কেন? শরীর খারাপ নাকি? উম্মো, না, উঠছি। খুব ঘুম পায় আমার। কাল হসপিটাল গিয়ে কিছু টেস্ট করে আসব। আর তুমি একটু কষ্ট করে ফার্মেসি থেকে গিয়ে প্রেগন্যান্সির কিট নিয়ে আসো না একটু। আমার কেন যেন মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট। প্রথমবার, তাই বুঝতে পারছি না। সাদি, আচ্ছা তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। সাদিকে দিয়ে 4 বার কিট আনিয়ে টেস্ট করেছে। প্রতিবারই পজিটিভ আসছে। কাল হসপিটাল গিয়ে টেস্ট করে আসবে। সাদি সুমু দুজনেই বেশ খুশি। সুমু সবচেয়ে বেশি খুশি, তার কোল জুড়েও কেউ আসতে চলেছে, যে সুমুকে মাম্মা, সাদিকে পাপা বলে ডাকবে। এমনিতেও কাল মামুনি আসছে, তাই আর কাউকে জানায়নি। কাল মামুনিকে সারপ্রাইজ দিবে সাদি আর সুমু। সাদি সেই থেকে সুমুকে খাটে বসিয়ে এসে সুমুর কোলে মাথা দিয়ে পেটে চুমু দিয়ে যাচ্ছে বারবার। আজ নিজেকে পরিপূর্ণ লাগছে তার। হঠাৎ করেই জীবনটা যেন সুখে ভরে গেল। কিন্তু সুখ তো ক্ষণিকের জন্যই আসে। সুখ বজায় থাকবে তো তাদের জীবনে? সকালে সাদি গিয়ে মামুনিকে নিয়ে আসলো। মামুনিকে সুমুর প্রেগন্যান্সির কথা বলতেই তিনি অনেক খুশি হয়েছেন। সাথে সাথে তিনি সাদির বাবাকে ফোন করে জানিয়ে দিলেন সুমুর প্রেগন্যান্সির কথা। সায়েমাকে জানাতেই সে বলল কাল আসছে। এদিকে সুমুর পরিবারে সবাই এত খুশি, তারাও আসছে কাল। রাকিব তো সুমুর কথা শুনে পারলে উড়াল দিয়ে চলে আসে। সে মামা হতে চলেছে। তার খুশির সীমানা নেই। রুমু সবচেয়ে বেশি এক্সাইটেড। তার থেকেও ছোট কেউ আসবে বলে তার মাম্মা তাকে বলেছে, তার ছোট ভাই অথবা বোন। এদিকে আহানা আর ওদিকে রুমু। সাদি বাসার ফ্রিজে মিষ্টি এনে ভরে ফেলেছে। সুমু শুধু চেয়ে চেয়ে কাহিনী দেখছে। 1 ঘন্টার মাঝে সুমুর শ্বশুর এসে হাজির। সুমু গেট খুলতেই একের পর এক লোক এসে বাচ্চাদের যত প্রকার জিনিস আছে এনে রাখছে। আর সুমুর শ্বশুর তার নির্দেশনা দিয়ে যাচ্ছে, কোথায় কোনটা রাখবে। বাবাই, এগুলা কি? এত জিনিস কেন?
হায় হায়, আমার বাসা। বাবাই, ওয়েট কর মা, আরও আসতেছে। হায় হায়, বলো কি? বাচ্চা এখনো পৃথিবীতে আসলই না, তার মধ্যে এত কিছু। এত আশা করতেছ কেন তোমরা? বাবাই, কি বলিস মা এগুলো? আমার একমাত্র ছেলের ঘরে নাতিপুতি আসতে চলেছে, এতটুকু করব না? তবুও তাই বলে এত? বাবাই, হ্যাঁ, সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। এর মধ্যে মামুনি এসে সুমুকে টেনে সোফায় বসিয়ে দিল, হাতে এক প্লেট ফ্রুট স্যালাড। স্যালাডের ভিতরে আপেল দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। জীবনেও এই স্যালাড খাওয়া যাবে না। মামুনি, কি করছো? আমি এই স্যালাড কিছুতেই খাব না, এতে আপেল আছে। ইউ, মামুনি, দেব না একটা মার। এটা খাবো না, ওটা খাবো না, এখন কোনো কথা শুনব না। তোকে এগুলো খেতেই হবে, ব্যাস। আর আপেল না খেলে না খা, বাকিগুলো শেষ কর। মামুনির কথা শুনে বসে বসে ড্রাগন ফ্রুট চিবোচ্ছি। এত মজার একটা ফল, কিন্তু আমাকে দেখে মনে হবে সবচেয়ে জঘন্যতম খাবার আমাকে খাওয়ানো হচ্ছে। মামুনি সব রান্নার দায়িত্ব নিয়েছে, এখন আমার সব রকম কাজ করা বারণ। ফল খেতে খেতে সামনে তাকিয়ে দেখি সাদি দরজায় হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। পাজি লোক, আমার এই অবস্থা দেখে হাসে। হুহ, আমি একটা মুখ ভেঙচি দিয়ে আবার ফল খেতে লাগলাম। এর মধ্যেই ঝড়ের গতিতে নীল এসে আমার বাম পাশে ধূপ করে বসে আমাকে জড়িয়ে ধরেছে। সে যে খুশিতে এক প্রকার পাগল, তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। এসেই ননস্টপ বকর বকর করেই যাচ্ছে। নীল, সুমু দোস্ত, আমি এত খুশি যে নিজেকে পাগল পাগল লাগছে। আমি মামু হব, আজ শান্তি। এই পিচ্ছি পিচ্ছি হাত দিয়ে আমাকে ছুবে, আমাকে মামু ডাকবে, আমি ওকে কাঁধে নিয়ে পুরো এলাকা ঘুরব। একটু শ্বাস নে ভাই। বুঝছি, আগে আসতে দে। নীল, তা তো অবশ্যই। দেখ, আমার পিচ্চুর জন্য যা প্রয়োজন তা নিয়ে আসছি। কিছু বাদ গেল নাকি দেখে বল। এ কোনো আলামত? নীলও বাসা ভরে ফেলেছে জিনিস দিয়ে। আমি এদের মানা করলে এরা আরো বেশি করে সেটা করে। তাই চুপ থেকে বললাম, তা তোর পিচ্চু কি তার মামিমণিকে দেখতে পাবে না? নীল, কেন পাবে না? সুমুর এবার মনে হচ্ছে নীল নামক পাঠাটাকে বিয়ে নামক বলিটা দিয়েই দেবে তার বাবা মা। ভ্রু কুচকে, মানে? নীল মানে আম্মায় আমার বিয়া ঠিক করছে। মাইয়া অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, নাম নীলাদ্রিকা আহমেদ নদী। আমি নাকি তার ক্রাশ, তাই আমাকে বিয়ে করতে সে এক পায়ে খাড়া। আমিও ভাবছি বিয়েটা সেরেই ফেলি। মাইয়াডা জোস, যাক, ভালো হলেই ভালো, তাড়াতাড়ি বিয়েটা সারত। নীল দোস্ত, কি খাস? আমাকে দিবি না? নে ভাই নে, তোর ফেভারিট আপেল আছে, খা। বলার আগেই নীলের খাওয়া শেষ। এও সাদির মতো ভোজন রসিক। সুমু শুধু ভাবছে কাল আবার কোনো ঝড়ের মধ্য দিয়ে তাকে যেতে হবে, আল্লাহই জানে। হায়, সকাল হতে না হতেই সুমু পুরো পরিবার হাজির। সুমু তখন ঘুমে। সাদিও এতক্ষণ ঘুমেই ছিল, কিন্তু কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেছে তার। কিন্তু সুমুর ঘুম ভাঙেনি। রুম থেকে বের হতেই দেখে সুমুর বাবা মা, ভাই, ভাবি, রুমু, সাইমা আপু, এহসান ভাই, আহানা সব হাজির। ড্রয়িং রুম গিজগিজ করছে মানুষে। সাদিকে দেখে এক প্রকার ঝেঁকে ধরল তারা। ফোনের উপর ফোন আসতেই আছে। সাদিকে হসপিটালে যেতে হবে। এদিকে বাসায় একগাদা মেহমান, ওদিকে সুমু এখনো ঘুম থেকে উঠেনি। মামুনিকে সাইডে ডেকে নিয়ে সুমুকে ডাকতে মানা করল সাদি। কাল অনেক দেরিতে ঘুমিয়েছে সুমু। সাদি রেডি হয়ে হসপিটাল চলে গেল। সাদির ঢাকায় কাজ থাকায় সেখানে যেতে হবে,
কিন্তু সুমুকে তো একা ছাড়া যাবে না, তাই নিজেই কর্তৃপক্ষর সাথে কথা বলে অনেক খাটুনি খেটে ব্যবস্থা করল সে ও সুমু ঢাকায় ট্রান্সফার হচ্ছে। এখানের বাসাটা ভাড়া দিয়ে দিবে, আর এখন থেকে ঢাকায় থাকারই ব্যবস্থা হয়েছে। বিভিন্ন কাজ করতে করতে আজ বাসায় ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। বাসায় ফিরে সাদি সুমুকে রুমে দেখতে পেল না, হয়তো রান্নাঘরে আছে। যেহেতু বাইরে থেকে এসেছে তাই আগে ফ্রেশ হয়ে নিতে চায় সে। ফ্রেশ হয়ে রুমে এসেও সুমুকে পেল না। এবার ভ্রু কুঁচকে এলো সাদির। প্রায় 1 ঘন্টা হতে চলল, এখনো একবারও সুমুর দেখা পেল না সে। গেল কোথায় মেয়েটা? রুম থেকে বেরিয়ে সব জায়গায় খোঁজ করা হয়ে গেছে, কিন্তু সুমুকে পাচ্ছে না। তাই বাধ্য হয়ে আবার ড্রয়িং রুমে গিয়ে সবার উদ্দেশ্যে সুমুর কথা জানতে চাইল। সবাই প্রথমে সাদিকে জিজ্ঞাসা করেছিল যে সে কি খুঁজছে, কিন্তু কিছু না বলে চলে গেল। এখন আবার এসে যখন সুমুর কথা বলল তখন সবাই বুঝতে পারল যে এত খোঁজাখুঁজি তার বউয়ের জন্য। ভাবি বেশ দুষ্টু স্বরে বলল, ভাবি বউয়েরই খালি খোঁজ কেন নন্দাই? ভাবি কি ভেসে আসছে? সাদি খুব ভালোভাবেই বুঝতে পারছে তাকে নিয়ে খিল্লি করা হচ্ছে, তাই হালকা হেসে বলল, সাদি বউয়ের সাথে আগে মিট করলে মন মেজাজ ভালো থাকে, তারপর ভাবির সাথে জমিয়ে আড্ডা দেওয়া যায়। এখন বলুন তো আমার বউটা কোথায়? উপস্থিত সবাই হেসে দিল। সাদিও মোটামুটি বোকা বনে গেছে। রাকিব হেসে বলল, রাকিব এই যে তোমার বউ। সুমু রাকিবের একদম পাশে বসা, বলতে গেলে রাকিবের কোলে। রাকিবের বুকে মাথা দিয়ে এক হাতে ভাইকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে গেছে। তাই এতক্ষণ খুঁজেই পাচ্ছিল না সুমুকে সাদি। ভেবেই খানিকটা হাসল সে। তারপর ভাবল যেই মেয়ে ঘুম কত পাতলা ছিল, আর তার প্রেগন্যান্সির প্রভাবে ঘুম কতটা গাঢ় হয়ে গেছে যে এখানে এত শোরগোলের মাঝেও চুপটি মেরে ঘুমোচ্ছে। সাদি এগিয়ে গিয়ে বলল, সাদি দাও ওকে, আমি বিছানায় শুয়ে দিয়ে আসি, ঘাড় ব্যথা করবে নয়তো। রাকিবও হেসে মাথা কাত করে সায় দিল। সাদি সুমুকে কোলে নিয়ে তাদের রুমে চলে গেল। সুমুকে শুয়ে দিয়ে সাদি নিজেও বিছানায় গা এলিয়ে দিল। বড্ড ক্লান্ত হয়ে গেছে আজ। সুমু জাগনা থাকলে নিশ্চিত এখন স্যালাইন পানি খাওয়াতো জোর করে। কত কেয়ার করে সে সাদির। ভেবেই সুমুর দিকে তাকালো, কি সুন্দর ঘুমিয়ে আছে। চেহারায় একটা নূরের ভাব এসেছে, লাবণ্যতা বৃদ্ধি পেয়েছে। এমনিতেই এত আদুরে, আর এখন এত আদুরে হয়েছে যে দেখলেই আদর আদর পায়। আচ্ছা, সব মেয়েদেরই কি প্রেগন্যান্সিতে লাবণ্যতা এত বেড়ে যায়? হয়তো। মাঝরাতে চিৎকার করে উঠল সাদি। সুমু ধরফর করে উঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কি হয়েছে? চিন্তিত গলায়। সাদি হাত দিয়ে বুক ঢলতে ঢলতে, এত জোরে আমার বুকের পশম ধরে টান দিলা কেন? আমি কি করছি? কি বলো, আমি কখন তোমার বুকের পশম ধরে টান দিলাম? আমি তো চোরের চুলিশ। মিস্টেক। উইটা তোমার বুক ছিল, বুঝতে পারনি। সরি। মেকি হেসে, সাদি ইস, আমার জন্য তোমার ঘুম ভেঙে গেল। আসলে অনেক ব্যথা পেয়েছি। সুমু সাদির কোলে উঠে ওকে জড়িয়ে ধরে সাদির কাঁধে মাথা রেখে বলল, তুমি কি? হ্যাঁ, আমি তোমাকে ব্যথা দিলাম আর তুমি আমার ঘুম নিয়ে পড়ে আছো? এমন কেন তুমি? বলতে বলতেই সুমু কেঁদে দিল। সাদি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এই তো হাসছিল আর এখনই কান্না করছে। সুমুর চোখের পানিতে সাদির কাঁধ পুরো ভিজে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সুমু কান্না করতে করতে 2 মিনিটেই ঘুমিয়ে গেছে। সুমুর কোনো সাড়া না পেয়ে সাদি সুমুর পিঠে হাত দিয়ে তাকে সামনে এনে দেখে সুমু ঘুমে। সাদি হেসে সুমুকে ভালোভাবে শুইয়ে দিল। প্রেগন্যান্সির সময় মেয়েদের এমন মুড সুইং একেবারে স্বাভাবিক একটা বিষয়। এই হাসি তো এই কান্না,
নানান আবদার, আরো কত কি। এখন থেকে সবটাই সামলাতে হবে সাদির। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে চলল সাদি আর সুমু ঢাকায় শিফট হয়ে গেছে। সুমুর পেটটাও খানিকটা ফুলেছে। সবার নাকি প্রেগন্যান্সির সময় খেতে অসুবিধা হয়, কিন্তু সুমুর ক্ষেত্রে তেমন কিছু এখনো প্রকাশ পায়নি। সেই দিব্যি খেয়ে যাচ্ছে। নিজের এমন গুলুমুলু চেহারা দেখে সেই কখন থেকে সাদিকে বকাবকি করে যাচ্ছে। শুধুমাত্র তোমার জন্য আমার এই অবস্থা। এই বেবিটা নিশ্চিত তোমার মতো খাদক হবে। হুহ, খাদক কোথাকার! রাগ উঠে যায় আমার। সুমুর কথায় অবাক হয়ে সাদি বলল, সাদি, এখানে আমার দোষ কই? আমাকে টানো কেন? তোমাকে টানব না তো কাকে টানব? দেখছ কেমন মোটা হয়ে গেছি। সামনে তো আরো হব। এমনিতেই তো এখন আর আমারে পাত্তা দেও না, তখন তো আরো দিবা না আমি জানি। সাদি, তোমাকে কে বলল? আর কে বলছে তুমি মোটা হয়ে গেছ? মোটেই না। তুমি শুধু একটু গুলুমুলু দেখতে হয়েছ, এর বেশি কিছুই না। আর তোমাকে দেখলে আমার এখনো আদর পায়, কিন্তু আমি নিরুপায়। তাও তোমার সন্দেহ লাগে? সুমু এত রাগ দেখিয়ে হঠাৎই ভ্যাঁ করে কেঁদে দিল। সাদি অসহায়ের মতো সুমুর দিকে তাকিয়ে আছে। এইটা প্রতিদিনের রুটিন। যেখানে সাদির কান্না করার কথা সেখানে সুমু কেঁদে ভাসিয়ে দিচ্ছে। এভাবেই সুমুর কাণ্ড দেখতে দেখতে কেটে গেল আরও 5টা মাস। সুমুর এখন 8 মাস 12 দিন চলে। তার পেটটা নিয়ে চলতে বেশ কষ্ট হয়। অনেকটা দুর্বল হয়ে পড়েছে সে। সাদি বলতে গেলে সর্বক্ষণই তার সাথে থাকে। রাকিব প্রতিদিন এসে সুমুকে দেখে যায়। সুমুর পরিবার চেয়েছিল সুমুকে তাদের কাছে নিয়ে যাবে, কিন্তু সাদি রাজি নয়। সে কিছুতেই বউ ছাড়া থাকবে না। সে তাদের বেবির আস্তে আস্তে বেড়ে ওঠা ফিল করতে চায়। হঠাৎ করেই সুমুর লেবার পেইন উঠায়, কাঁপছে আর কাঁদছে। তার মতে হ্যাঁ, তার কষ্ট হচ্ছে, কিন্তু তার জন্য চিৎকার করে দুনিয়াকে জানানোর প্রয়োজন নেই। এই জিনিসটায় বড্ড লজ্জা পায় সে। সাদি তাড়াতাড়ি সুমুকে নিয়ে হসপিটাল চলে গেল। সবাই একে একে হসপিটালে উপস্থিত হয়েছে। সুমুর সিজারিয়ান অপারেশনের জন্য ভিতরে নেওয়া হয়েছে। সাদি ডক্টর হয়েও ভিতরে যায়নি, তার অনেক বেশি টেনশন হচ্ছে, মনটা বারবার কু গাইছে। সব ঠিক হবে তো? সুমু তার কাছে ফিরে আসবে তো? প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। একজন সহকারী ডক্টর এসে বলে গেলেন সুমুর ছেলে হয়েছে। কিন্তু তার মুখে তেমন হাসি ছিল না। এর মধ্যেই দেখতে পেল ডাক্তার, নার্সরা দৌড়াদৌড়ি করছে। খুব ব্যস্ত ভঙ্গিতে এদিক সেদিকে যাচ্ছে। এর মধ্যেই একজন ডক্টর এসে রাকিবকে সাইডে নিয়ে জানায় যে সুমুর হার্ট অ্যাটাক হয়েছে। এই অসুস্থতার জন্য বিষয়টা খুবই সিরিয়াস হয়ে উঠেছে। রাকিব সাথে সাথে ধপ করে বসে পড়ায় সাদি দৌড়ে সেদিকে গিয়ে বারবার জিজ্ঞাসা করার পর তারা সাদিকে সুমুর অবস্থার কথা জানায়। সাদির যেন সেখানেই সময় থেমে গেছে। হাত পা রীতিমতো কাঁপছে। সুমুর কথা ভাবতে ভাবতেই সাদির মাথাটা ঝিমঝিম করে উঠল। মনে হচ্ছে সবই তার জীবনের হয়তো অবসান ঘটতে যাচ্ছে। দাদির কোলে বসে অবাক হয়ে কথা শুনছে সায়রা। তার চোখে আকাশ সমান বিস্ময়। তাদের কথার মাঝেই উপস্থিত হল আহানা। দাদি এবং সায়রা দুজনেরই তীক্ষ্ণ দৃষ্টি আহানার দিকে। হাতে চকলেট কেক। এসেই তার প্রথম কথা, আহানা নানুমনি, তুমি সায়রাকে মামিমার কথা বলছিলে তাই না? হালকা হেসে, দাদি, তা নয়তো কি? রোজই এক গল্প শুনবে সে। অন্য কোনো গল্প শুনবেই না। নিজের মা বাবার গল্প শুনেই তার চোখ দুটো আনন্দে ছলছল করে। আহানা হো কি বুঝে নানুমনি? বয়স তো মাত্র 1.5 বছর। হা হা হা। তাদের কথার মাঝেই আগমন ঘটল স্বাদের। আর তার পিছনে স্বাদ। স্বাদ।
বলে চেঁচাতে চেঁচাতে আসছে সুমু। এই ছেলেকে নিয়ে সে আর পারে না। খাবার সময় তার যত বাহানা। দৌড়াতে দৌড়াতে দাদির কাছে এসে তার পিছনে লুকিয়ে পড়ল সে। বেশ রেগে, সাদ, ভালোই ভালোই বেরিয়ে আসো বলছি। খাবার খাওয়ার পরেই আহানা আপুর মতো তোমাকেও চকলেট কেক দেওয়া হবে। তার আগে কিছুতেই না। সকাল থেকে বাহানা করছো শুধু। সাদহ মাম্মা, বলেছি তো খাবো, তার আগে আমার সামনে কেকটা হাজির করো, তারপর খাবো। আপনি যে কেক পেয়ে খাবারটা কিছুতেই খাবেন না তা আমার চেয়ে ভালো কেউ জানে না, তাই চুপচাপ খাবারটা খেয়ে নাও। একটু পর পাপা চলে আসবে, তার আগে শেষ করো। দেখেছ সায়রা লক্ষ্মী মেয়ের মতো সবার আগে খাওয়া শেষ করেছে। সাদহ মাম্মা, সায়রা বেবি তো শুধু ছেড়েলাক খায়, তাই তাড়াতাড়ি হয়ে যায়। কথা কম বলে খেতে আসো চুপচাপ। এই মা ছেলের ঘটনা প্রতিদিনের। যেমন তাদের ভালোবাসা তেমন তাদের ঝগড়া। আর তাদের ছেলে সাদ এবং মেয়ে সায়রা। ছেলে পুরো বাবার মতো আর মেয়েটা একদম ঠান্ডা হয়েছে মামুর মতো। নীলেরও একটা মেয়ে হয়েছে। সায়মা আপুর আরেকটা ছেলে হয়েছে, নাম এমিন। এবার বলি, সুমু সেদিন বেঁচে গিয়েছিল আল্লাহর রহমতে। সাদি সবসময়ই একটা কথা বলতো যে সে কখনোই সুমুকে পায়নি, বরং সে সুমুকে অর্জন করেছে। সেদিন রাকিব আর সাদি মিলেই সুমুর অপারেশন করে। সব ডাক্তার যখন হাল ছেড়ে দিয়েছিল তখন সাদি হুট করে বলে সে নিজে রিস্ক নিয়ে সুমুর অপারেশন করবে এবং রাকিবও সায় দেয়। এই প্রথম সাদির হাত কাঁপছে সার্জারি করতে এসে। তাও মনে মনে কয়েক লক্ষ বার আল্লাহকে স্মরণ করে অপারেশন থিয়েটারে প্রবেশ করেছিল সে। আর বেরিয়ে এসেছিল হাসি মুখে, কেননা সে তার ভালোবাসাকে হারতে দেয়নি। আবারও সে তার সুমুকে অর্জন করেছে। সুমুকে বেডে শিফট করে, তবে ফ্রেশ হয়ে নিজের ছেলেকে কোলে নিয়েছে সে। ছেলেকে কোলে নেওয়া মাত্র তার যেন মনে হলো পৃথিবীটা বড্ড বেশিই সুন্দর। এই সুন্দর পৃথিবীটা সে তার সুমু এবং ছেলেকে নিয়ে দেখতে পারবে। আবারও সুমুর হাত ধরে রাস্তায় চলতে পারবে, আবারও সুমুর সাথে একসাথে ফুচকা খেতে পারবে। প্রায় 20 ঘন্টা পর সুমুর জ্ঞান ফিরে। পাশে ছোট্ট একটা বাবুকে কোলে নিয়ে বসা সাদির দিকে নজর গেল। এখন সুমু বাবুকে কোলে নিতে পারবে না, এমনকি ফিডারিং ও কারো সাহায্য নিয়ে করাতে হবে। সুমুর জ্ঞান ফিরেছে দেখে সাদি হেসে দিল, এক তৃপ্তিময় হাসি। ঘড়ির কাঁটা 10-এর কোঠায়। তখনই বেজে উঠল কলিং বেল। সুমু মুচকি হেসে এগিয়ে গেল তার প্রিয়তমকে সাদরে গ্রহণ করতে। দরজা খুলতেই সুমুকে দেখে সাদি একটা প্রশস্ত হাসি দিল। সাথে সাথে পিছন থেকে বেরিয়ে এলো আরেকটা মুখ, সাদ, আর তারপর পিছন থেকে গুটি গুটি পায়ে সবাইকে টপকে নিজের পাপার কাছে চলে গেল সায়রা। তার কাণ্ড দেখে সবাই হেসে দিল। সাদিও তাকে বুকের সাথে লেপ্টে নিল। সমাপ্ত।